বছরে আমাদের অসংখ্য হুজুরদেরকে ধরে, নিষ্পাপ হুজুরদেরকে ধরে তাদেরকে জেলে পুরেছে। এদেরকে আজান দিতে দেয়নি। সুলাইমান স্যার বলেছেন যে আজান দিতে দেয়নি। সুতরাং এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো বাস্তবতার নিরিখে এই জাতি বিদগ্ধ। আমি ধন্যবাদ জানাই শেখ হাসিনাকে এবং তার দলকে। এই জাতিকে বিদগ্ধ করে গ্রিলিং করতে করতে, কই মাছকে ভাজতে ভাজতে সুস্বাদু করে ফেলে না, আমাদের জাতিটাকে গ্রিল করতে 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 এই জাতিকে অত্যন্ত স্মার্ট করে দিয়েছে। যে পালিয়ে যায়, যে বলে আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি পালাই না, 3 দিন আগে সে পালিয়ে গেছে। কাকে রেখে গেছে? সকল মন্ত্রী, এমপি, সকল লেসপেন্সার, লাখো লাখো কর্মীকে অন্ধকারে নিক্ষেপ করে চলে গেছে। ইকবাল করিম ভুইয়া তিনি বক্তব্য রেখেছেন, বলছেন যে আর্মিকে ব্যারাকে ফিরিয়ে না। আমি আপনার সামনে বসে বলেছিলাম, হেই জেনারেল, ওয়াই ডু ইউ টেক দি আর্মি ব্যাক? আপনি কিসের জন্য, কার অ্যাডভাইস আপনি নিতে চাচ্ছেন? সুতরাং এখানে লেসপেন্সার অনেক আছে, দালাল অনেক আছে, বিভিন্ন ফর্মে আছে। এটা সেনাপ্রধানই হোক, আজিজের মতো সেনাপ্রধান এই সেনাবাহিনীকে সবচেয়ে বেশি ক্ষতি করে গেছে। 18তে দিনের ভোট রাতে হয়েছে। কিভাবে? বিকজ সে হলো বেসিক্যালি মাফিয়া। গ্রামে যখন আগুন লাগে তখন দেবালয়ও পুড়ে, একটি প্রবাদ আছে যে এই পল্লীতে যখন আগুন লাগে তখন দেবালয় কিন্তু সেখান থেকে মুক্ত হয় না। সারা বাংলায় এখন একটি উত্তাল একটি পরিবেশ চলছে এবং এটি অবিশ্বাস্য। আমি মুক্তিযুদ্ধ দেখেছি, আমার বয়স তখন 8 বছর। আমার বড় ভাইয়ের অস্ত্রটা আমি হাতে ধরেছি। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। গত বছর 20 মেতে তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন 69 বছর বয়সে। 16 বছরের একজন যুবক, সে অসাধারণ সাহসী মুক্তিযুদ্ধে গিয়েছিল এবং বাবা তাকে বিয়ে দিয়েছিল সে কোনোদিন চাকরি করবে না এবং সে স্বাধীন থেকেই জনমানুষের সেবা করে 69 বছর বয়সে হার্ট অ্যাটাক করে চলে গেলেন। আমি যেতে পারিনি বিকজ আমি আসামি। কারণ 19-এ আমি গিয়েছিলাম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে। তারা আমাকে প্রথমে অ্যারেস্ট করে মধ্যরাতে কমান্ডো স্টাইলে, তারপরে গুম করে 2 দিন, তারপর ব্রিটিশ হাইকমিশনের প্রেসারে, সবার প্রেসারে, আমার দলের প্রেসারে তারা আমাকে হাজির করে কোর্টে রিমান্ডে নেয় 5 দিন। 2 দিন আমার উপর নির্যাতন হয়। 3 মাস আমার পরিবারকে তছনছ করে আমাকে ছাড়ে। কারণটা কি? আমি কথা বলি। কারণটা কি? আমি বিএনপির রাজনীতি করি, আমি জিয়া রহমানের আদর্শে বিশ্বাস করি। এই আফ্রো এশিয়ার যে বিদগ্ধ নেতা, যে অবিসংবাদিত নেতা বেগম খালেদা জিয়ার সাথে আমি কাজ করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি তার আদর্শে বিশ্বাস করি, তার কর্মকাণ্ডে বিশ্বাস করি। এখানে আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানের পাশে দাঁড়িয়ে আমি জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখি। সুতরাং আমাকে ধরতে হবে, আমাকে নির্যাতন করতে হবে। এবং এই জিয়াউল হাসান প্ল্যান করেছিল আমাকে ফেলে দিবে। অনেক অফিসার রক্ষা করেছে, তারা বলেছে না সিদ্দিক স্যার ভালো মানুষ, উনি রাজনীতি করতে পারে। সে বলছিল তাকে ফেলে দাও। আজকে আমি যে বিষয়টাতে আসতে চাচ্ছি, যে দাউদ বলতে চাচ্ছে প্রামাণিককে অ্যারেস্ট করুন। অসংখ্য প্রামাণিক আছে পুলিশে, প্রশাসনে, সর্বত্র, ট্যাক্সে, সর্বত্র, কোস্ট গার্ডে, ডিবিতে, সর্বত্র অসংখ্য প্রামাণিক আছে। আমার বক্তব্য সেটা না। আমি কোনো ধর্মের বিরুদ্ধে, কোনো জাতি ধর্ম ডিসক্রিমিনেশন করতে চাচ্ছি না। বাট বাস্তবতা হলো 15 বছরে আমাদের অসংখ্য হুজুরদেরকে ধরে, নিষ্পাপ হুজুরদেরকে ধরে তাদেরকে জেলে পুরেছে। এদেরকে আজান দিতে দেয়নি। সুলাইমান স্যার বলেছেন যে আজান দিতে দেয়নি। সুতরাং এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো বাস্তবতার নিরিখে এই জাতি বিদগ্ধ। আমি ধন্যবাদ জানাই শেখ হাসিনাকে এবং তার দলকে। এই জাতিকে বিদগ্ধ করে গ্রিলিং করতে করতে, কই মাছকে ভাজতে ভাজতে সুস্বাদু করে ফেলে না, আমাদের জাতিটাকে গ্রিল করতে 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 এই জাতিকে অত্যন্ত স্মার্ট করে দিয়েছে। এবং এই জাতির সন্তান যারা 20 বছর আগে জন্ম নিয়েছিল, 15 বছর আগে ছিল, এরা ফিনিক্স পাখি হিসেবে আত্মপ্রকাশ করেছে। কারণ এরা কিন্তু বাই নাও যখন স্কুল কলেজ পার হয়ে গেছে তখন দেখেছে ইন্টেলেকচুয়াল কায়দায়, কারিকুলামে, কথায়, কাজে মা বাবা আত্মীয় স্বজন সবাইকে নিষ্পেষিত করছে হাসিনা সরকার। এবং তারা দেখেছে কত তামাশা, একবার ডানে তাকাইতে বলে, একবার বামে, একবার নর্তকী, একবার নায়িকা, একবার যে ব্যাংক লুট, আর একবার রিজার্ভ লুট। এইগুলো কিন্তু ওরা বুঝে ফেলেছে, এরা অর্থনীতি শিখে ফেলেছে, এরা বিশ্ববিদ্যালয়ে পড়ে। এদের স্লোগান ছিল মেধা না কোঠা, মেধা না কোঠা। সবাই বলেছে মেধা। তারপরে যখন তাদের গায়ে লাগতে লাগলো যে এখন আরেকটু জ্বলতে হবে, তখন বলছে লাখো শহীদের রক্তে কেনা বাংলাদেশটা কারো বাপের না। তারপরে বলেছে যখন এই শেখ হাসিনা চায়না থেকে এসে বলল এদিকে রাজাকারের নাতিপুতিরা
পাবে, যদি এরা না পায় মুক্তিযুদ্ধ, তখনই তারা বলল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এত সহজ, এত সুন্দর ভাষায় স্লোগান হতে পারে, এটি রাজনীতিবিদরাও আবিষ্কার করতে পারেনি। এটি প্রতিটি কথা প্রতিটি মানুষের হৃদয়ে গেঁথে গেছে এবং ধাক্কা লেগেছে। তুমি কে আমি কে, রাজাকার রাজা, অর্থাৎ তারা বলতে চাচ্ছে যে রাজাকার কার্ডটা খেলে মানুষ, যে রাজাকার কার্ড খেলে এখন যে পরিস্থিতিতে এসেছে সেই পরিস্থিতিটা সামাল দিতে পারবে কিনা এই সরকার, সেটা তো অনেক বড় একটা আমি আসছি। আপনি দেখছেন যে প্রতিদিন সজীবজে জয় এক একটা মেসেজ দিচ্ছে, তারপরে আওয়ামী লীগকে আমরা সংগঠিত হতে দেখছি, বিভিন্ন ভাবে বিরক্ত করবে, এবং এই সরকার কিভাবে কাজ করে এরকম চ্যালেঞ্জও দিয়েছে। তো সেই জায়গা থেকে আমি শুনতে চাচ্ছি। গোপালগঞ্জে টেলিফোনে বলেছে, তারা আপা আপা বলেছে আমরা এই করব, মৌন মিছিল করব, করোনা একটা মিছিল দেখি। আমি দায়িত্ব নিয়ে বলছি, একটা মিছিল বের করো না 100 লোকের, দেখি তোমার সাহস কত। সুতরাং যে পালিয়ে যায়, যে বলে আমি বঙ্গবন্ধুর কন্যা আমি পালাই না, 3 দিন আগে সে পালিয়ে গেছে, কাকে রেখে গেছে? সকল মন্ত্রী, এমপি, সকল লেসপেন্সার, লাখো লাখো কর্মীকে অন্ধকারে নিক্ষেপ করে চলে গেছে। সুতরাং সে এখন বিদেশ থেকে ভিডিও কনফারেন্স করুক আর যাই করুক না কেন, আবার যে সজীব জয়, যাকে অটিস্টিক বলা হয়, যে ফেডারেল রিজার্ভ লুট করেছিল, লুট করতে যে ফেডারেল রিজার্ভের বিলিয়নস ডলার বিদেশে পাঠাতে যে সে ভুলে পাঠিয়ে দিয়েছে ক্যাসিনোতে, কারণ সে তো ক্যাসিনোতে বসে থাকে, মদ খেয়ে শুধু ক্যাসিনোতেই থাকে। তো ক্যাসিনো, ফিলিপাইনের ক্যাসিনো দেখলো 800 কোটি টাকা রিজার্ভ ব্যাংক থেকে চলে আসে 9 বছর আগে। তখন এই যে আতিয়ার, যে লেসপেন্সার, তাকে ডেকে প্রধানমন্ত্রী বলেছিল আতিয়ার খুব ভালো ছেলে, তুমি রিজাইন করো। তার মানে জাতি বুঝেছে, এই স্মার্ট জাতি, গ্রিল জাতি বুঝেছে যে শেখ হাসিনার নেতৃত্বে তার যে অটিস্টিক পোলা, সে এই কোড গুলা 5 লেয়ারের কোড নিয়ে সে ডিকোড করে বিলিয়নস অফ ডলার, অন্তত 10 বিলিয়ন তখন পাঠিয়েছে, 1 বিলিয়ন চলে গেছে ফিলিপিনোতে। এটি সাপি, সাউথ এশিয়ান প্যাসিফিক, যে একটা রিসার্চ সেন্টার আছে অস্ট্রেলিয়ান বেস, তারা বের করে একদম তন্ন তন্ন করে বলে দিয়েছে 3 বছর আগে। আমি যে বিষয়টাতে আসতে চাচ্ছি, ব্যাংক লুট, রিজার্ভ লুট, এবং এখানে যারা কুশীলব, এই সালমান এফ রহমানের মতো দরবেশ, এইসব লোকজন চিহ্নিত, একইভাবে চিহ্নিত আমাদের প্রশাসনের লোক, আমাদের আইনি লোক। আজকে বিচারপতি উনি চেষ্টা করেছে যে চিফ জাস্টিস, সেও তো এখানে এই বিপ্লবকে আগুন ঢেলে দিয়েছে। সে বলেছিল যে বিপ্লব করে কোর্টের রায় বদলানো যায় না, আবার কোর্টের রায় দিয়েছে কেমন লজ্জাজনক রায়। সে বলছে 93-7, আবার সরকার এটাকে যখন তখন বদলাইতে পারে। এর মতো নির্লজ্জ চিফ জাস্টিস হইতে পারে? সে ছাত্রলীগের প্রোডাক্ট। সুতরাং এই লোকটা, আমি ব্যক্তিগতভাবে বিশুদ্ধার করতে চাচ্ছি না, আওয়ামী লীগ পচে গেছে। আওয়ামী লীগ দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে বানিয়ে দিয়েছিল, আল্লাহ তাকে ধরে রেখেছেন, সকল প্রতিকূলতার মাঝে তিনি বেঁচে আছেন। তিনি বলতে পেরেছেন জাতির উদ্দেশ্যে যে উনি, তার বক্তব্যটা ছিল অসাধারণ। তিনি বলেছেন আমার এই সময়ে যারা আত্মাহুতি দিয়েছে, তিনি তাদের আত্মার শান্তি চেয়েছেন, তার জন্য যারা বিপ্লব করেছে তাদের তিনি ধন্যবাদ জানিয়েছেন, এবং এই নবীন প্রজন্ম, নতুন প্রজন্মকে, তাদের হাতকে শক্তিশালী করার জন্য তিনি বলেছেন তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। একই সাথে চেয়ারপারসন, অ্যাক্টিং চেয়ারপারসন, তিনি একটা স্ট্র্যাটেজিক বক্তব্য রেখেছেন। আপনারা এখানে দেখেছেন এখানে ভবিষ্যৎ পার্লামেন্ট কি হবে, এই জাতি কি চায়, জাতির এই যে বিদগ্ধ জাতির জন্য কি করতে হবে, এটি দেশে বিদেশে আন্তর্জাতিক সবকিছুর উপরে তিনি একটি স্ট্র্যাটেজিক বক্তব্য রেখেছেন, সেটি জাতি শুনেছে। তিনি এই 16টি বছর লন্ডনে থেকে তিনি তার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, তার কমিটমেন্ট, তার চ্যালেঞ্জ, সবকিছু তিনি ঠিক রেখেছেন। জাতীয়ভাবে দলের সাথে তার ডাইরেক্ট কন্ট্যাক্ট আছে সবার সাথে, সেটি আপনারা জানেন। আমি আসছি যে এখন যে হুলিয়াটা তুলছে, যে ওই হিন্দু ভাইরা তাদেরকে মেরেছে, এইখানে আমি নিজে পাশে বসে শুনেছি তিনি বলছেন যে না, একটা লোকেরও কোনো ক্ষতি হবে না, একটা লোকেরও কোনো ক্ষতি হবে না, এবং এই ব্যাপারে দলীয় লোকজন পাহারা দিচ্ছে। এমনকি আমাদের যে ছাত্র যারা আছে, এমনকি মাদ্রাসা ছাত্র, তারা যে মন্দিরে পাহারা দিচ্ছে, আপনারা ভিডিওতে দেখেছেন মন্দিরের পাশে দাঁড়ায় এসে নামাজ পড়ছে, কারণ পাহারা দিচ্ছে, নামাজও পড়ছে। এত বড় দৃষ্টান্তর পরেও কেউ যদি বিভ্রান্ত করতে চায়, এগুলো ধূপে টিকবে না। আরেকটি বিষয়, সেনাবাহিনীর গাড়ির ব্যাপারে আপনি বলছেন, আমি তো বললাম যে পল্লীতে যদি আগুন লাগে তাহলে দেবালয় পুড়ে। এই সেনাবাহিনী ভিতর দিয়ে যাচ্ছে, এখানে কে জানে যে আওয়ামী লেসপন্সাররা যদি একটা টর্চ ছুড়ে মারে তাহলে এই গাড়ি তো জ্বলতেই পারে। এটাকে আমি কোনোভাবেই ধর্তব্যের বিষয় নিচ্ছি না। বাংলাদেশ সেনাবাহিনীর আজকে আমি একটা লেখা দিছি, আপনারা যদি পড়েন আমার ওয়ালে এসে, আমি বলেছি ক্যাপ্টেন না মেজর, ক্যাপ্টেন, জেসিও, এনসিও, এরা হলো
কমান্ড স্ট্রাকচারের প্রাণ, দে আর দি হার্ট। সো এরা বুঝিয়ে দিয়েছে, প্রথম সপ্তাহেই তারা বুঝিয়ে দিয়ে তাদের বডি ল্যাঙ্গুয়েজে, দিস ইজ টু মাচ। আমাদের সামনে পুলিশে গুলি করবে, আমাদের সামনে র্যাব গুলি করবে, আমাদের সামনে ছাত্রলীগের ক্যাডাররা গুলি করবে, এর দায় দায়িত্ব আমাদের। সুতরাং বাধ্য হয়েছিল, সেনাপ্রধান বাধ্য হয়েছিল কমান্ড স্ট্রাকচার তখন বসে যে জুম মিটিং করে রাতে 4টার সময়, 4 তারিখের রাতে, সেখানে স্পষ্ট মেসেজ গেছে যে 100% মেজর, ক্যাপ্টেন, জেসিও, এনসিও এবং সৈনিক তারা এটা পছন্দ করছে না, আমাদের সন্তানকে আমরা গুলি করতে পারি না বা আমরা গ্রাউন্ডে থেকে গুলি করতে দিতে পারি না। এমনকি ইকবাল করিম ভুইয়া তিনি বক্তব্য রেখেছেন, বলছেন যে আর্মিকে ব্যারাকে ফিরিয়ে না। আমি আপনার সামনে বসে বলেছিলাম, হেই জেনারেল, ওয়াই ডু ইউ টেক দি আর্মি ব্যাক? আপনি কিসের জন্য, কার অ্যাডভাইস আপনি নিতে চাচ্ছেন? সুতরাং এখানে লেসপেন্সার অনেক আছে, দালাল অনেক আছে, বিভিন্ন ফর্মে আছে। এটা সেনাপ্রধানই হোক, আজিজের মতো সেনাপ্রধান এই সেনাবাহিনীকে সবচেয়ে বেশি ক্ষতি করে গেছে। 18তে দিনের ভোট রাতে হয়েছে কিভাবে? বিকজ সে হলো বেসিক্যালি মাফিয়া। সুতরাং এই মাফিয়া ফ্যামিলির লোকজন যখন শেখ হাসিনার নেতৃত্বে সেনাপ্রধান হয়ে যায়, তখন সেনাবাহিনীও কলঙ্কিত হয়। সুতরাং এই সেনাবাহিনীর মেজর, ক্যাপ্টেন এবং জেসিও, এরা হলো প্রাণ। এই লক্ষ লক্ষ সেনাবাহিনী কমান্ড করে, তারা গ্রাউন্ডটা তারা ধরে রাখে। এইখানে যারা জেনারেল, প্রত্যেকটা জেনারেল লেসপেন্সার, কিছু বাদে অসংখ্য যারা 90% জেনারেল হলো লেসপেন্সার। একইভাবে 90% সচিব, এখানে সচিব সাহেব বসে আছেন, এরা লেসপেন্সার। এখানে পুলিশের অফিসার বসে আছে, 90% পুলিশ অফিসার লেসপেন্সার। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কারণ আমি ভিতর থেকে ভিতরে 24টি বছর কাজ করে আসছি, ওদের ক্যারেক্টার আমার জানা আছে। সুতরাং আমি বলছি যে এই মুহূর্তে এই সরকারের প্রথম ধাপ হবে যে এদেরকে, এরা এখন ধরপর করতেছে, কার হার্ট অ্যাটাক করে, এর হার্ট অ্যাটাক থেকে যদি মুক্তি দিতে চান, বাকি সব জাতীয় ওর হার্ট অ্যাটাক থেকে মুক্তি দিয়ে ওরে পাঠিয়ে দেন বান্দরবনে অথবা কোথাও, সে ওখানে বসে যে নামাজ পড়বে আর বলবে আল্লাহ তুমি তো আমার বাঁচাইছো। আমি কিন্তু বাস্তবতার উপর বলছি। আর যাকে অ্যারেস্ট করতে হয় করেন। এই যে ডিজিএফআই হামিদ এখানে প্লে করতেছে এখনো, হাউ ডিয়ার ইউ আর, হাউ ডিয়ার ইউ আর হামিদ, তুমি কিভাবে প্লে করো এখনো বসে, কিভাবে এরে ছেড়ে দেও, এরে তারে ধরে আয়নাগর তুমি প্রতিষ্ঠা করছো। সুতরাং এই ধরনের ডিজি, ডিজিএফআই, ডিজি, এনএসআই, এসবি, ডিবি সবখানি এখানে 1 2 3 4 লেয়ার আছে, যারা সৎ অফিসার আছে, যারা ভুক্তভোগী, যারা ওএসডি ছিল, ওদেরকে টেনে আনুন, এই কাজটা করতে হবে। এখানে ব্রিগেডিয়ার সাকাউত বসেছে, উনি বিদগ্ধ মানুষ। আপনার প্রতি এই বিপ্লবী ছাত্রদের দৃষ্টি আছে। আপনি 1/11 এর সময় আপনি ছিলেন, নির্বাচন কমিশনার ছিলেন। সুতরাং আমি ইতিহাস জানতে চাই না, আপনাকে সহি নিয়তে আল্লাহর হস্তে জাতিকে উদ্ধারের জন্য আপনার কাজটা করতে হবে। পুলিশের মন্ত্রী হয়েছেন, তাতে আপনার এখন দায়িত্ব হলো সবচেয়ে বেশি। এই পুলিশটাকে রিফর্ম করতে হবে, এদেরকে ব্যারাকে আনতে হবে, এবং যাদেরকে বিচার করার তাদেরকে বিচার করতে হবে, যাকে অ্যারেস্ট করার করতে হবে, যাকে ডিসমিস করার করতে হবে, যাকে বদলি করার করতে হবে, যাকে ওএসডি করার তাকে করতে হবে। সুতরাং আপনি সবটাই জানেন, আপনার উপর এখন গুরু দায়িত্ব। একই সাথে যারা আইনি প্রক্রিয়া আছে, আমি বিশ্বাস করি আসিফ নজরুল তিনি সেই কাজটা, আদিল রহমান সবচেয়ে ভুক্তভোগী মানুষ, তিনি কাজ করেন। রেজওয়ানা তিনি বলেছিলেন এই পতনের 2 দিন আগেই তিনি একটা অসাধারণ বক্তব্য রেখেছিলেন, তার একটা প্রেস ব্রিফ করেছিলেন। এই ধরনের ব্যক্তিগুলো এখন দায়িত্ব নিয়েছে। আমাদের কাজ হবে সবচেয়ে সুন্দরতম যাতে একটি প্রশাসন আসে, সেই জন্য সাপোর্ট দেওয়া, প্রত্যেকের সাপোর্ট দেওয়া। আর যে দুজন বসে আছে নতুন, যারা এই বিপ্লবী, এই দুজনের চোখ থাকবে চারিদিকে। আমার বিশ্বাস তারা এই ক্যাবিনেটে বসে যে রাজপথে যারা আছে ছাত্র, তাদের সাথে তাদের সমন্বয় হবে। এবং সবশেষে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, অতি সত্বর আমাদেরকে লক্ষ্যচ্যুত হওয়া যাবে না। এটি অতি সত্বর দ্রুততম সময়ে, আমি বলছি না যে কালকেই নির্বাচন দিয়ে দাও, একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য একটি নির্বাচনের মাধ্যমে, এটি দ্রুততম সময়ে, সেটি হতে পারে 3 মাস 6 মাস, আমি জানি না কবে তারা প্রস্তুতি নিবে এই মহাজঞ্জাল দুর্গন্ধ পরিষ্কার করে। তারা যদি দ্রুত একটি নির্বাচন দেয়, জনগণ ভোট দিতে চায়। গত এই 15 বছর তারা ভোট দিতে পারেনি, 20 বছর ভোট দিতে পারেনি। যার বয়স ছিল, যে জন্ম নিচ্ছে সে ভোট দিতে পারেনি, যার বয়স ছিল 10 সে ভোট দিতে পারেনি, যার বয়স 20 সেও ভোট দিতে পারেনি। কি আশ্চর্য! সুতরাং জাতি ভোট দিতে চায়, ভোট দিয়ে যাকে নিয়ে আসবে তারা পার্লামেন্ট গঠন করবে, এবং সেই পার্লামেন্টও ওয়াচে থাকবে কাদের? এই ফিনিক্স পাখিদের। সুতরাং ওই পার্লামেন্ট আমার বিশ্বাস জনগণের স্বার্থে একটি লং লাস্টিং সাস্টেনেবল একটি পলিসি নিয়ে তারা সংবিধানকে, আমি শেষ করছি, সংবিধানকে ঢেলে সাজাতে হবে। 70টি আর্টিকেলকে কেটে ছিঁড়ে তছনছ করে দিছে। সুপ্রিমেসি অফ দি সংবিধান হলো আর্টিকেল 7, যেখানে বলা হচ্ছে পিপল ইজ দি সোর্স অফ পাওয়ার, পিপল ইজ দি সোর্স অফ পাওয়ার। এটি নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিরা
পিপুলকে এক্সারসাইজ করবে। যদি কোনো সিদ্ধান্ত না নিতে পারে পার্লামেন্ট, তাহলে দে উইল গো ফর এ প্লেবিসাইড।